প্রাথমিকভাবে চূড়ান্ত সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা বিএনপির। লন্ডন থেকে বেশ কয়েকজনকে তারেক রহমানের ফোন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরো 3 জন তাদেরকে ফোন দিয়েছে। জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনী ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। জামায়াতের সাথে পাল্লা দিতে হলে বহু দূর যেতে হবে এনসিপিকে, মন্তব্য গোলাম পরওয়ারের। জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি, বললেন সার্জিস। আমাদের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। রাজধানীর জেনেভা ক্যাম্প সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, 4 জনকে গ্রেফতার, নিষ্ক্রিয় করা হয়েছে জব্দকৃত ককটেল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলুট, প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। সৌদির এন্টারপ্রাইজ নামে এরকমও নেই, এখানের মধ্যে মার্কেট হক মার্কেট ডিউটির মধ্যে কোনো এসির দোকান নেই। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা। অমাবস্যা তিথিতে সারা দেশে শ্যামা পূজার বর্ণাঢ্য আয়োজন, মন্দিরে মন্দিরে দীপাবলি, দেবী কালীর আরাধনা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দিচ্ছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারাবাহিকভাবে সারা দেশের বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে বৈঠকও করছেন বিএনপির মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, তফসিলের আগেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। আরিফিন শাকিলের রিপোর্ট। দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি। দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী। এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে। আওয়াজ হবে কিসের? আওয়াজ হবে কিসের? তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন একটি বৈঠকে ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জনাব তারেক রহমান বললেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি তো সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব নয়। সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 মোশাররফ হোসেন, বগুড়া 5 জিএম সিরাজ, মেহেরপুর 1 মাসুদ অরুণ, মেহেরপুর 2 আমজাদ হোসেন এমন ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরো 3 জন তাদেরকে ফোন দিয়েছে। তিনি কাজ করার জন্য বলেছে। এটা এখন আপনি সবুজ সংকেত বলেন, আর যদি বলেন যে না উনি বলেছে, এটা যে কোনো ব্যাখ্যায় বলতে পারেন। তাও একটি আসনে বেশ কয়েকজন করে প্রার্থী আছে, সবাইকে তো তিনি ফোন দেননি। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনী ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন,
এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। আমার নিজ এলাকা জয়পুরহাট 2 থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে, ঢাকা 13 আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর। মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের জোটের ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ এবং ঢাকা 17 থেকে আন্দালিব রহমান পার্থকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে সিএসি। তবুও এত আগে কেন বিএনপির প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড়? ভুল বুঝাবুঝি পরিষ্কার করার জন্য এবং এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনের তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই। একটি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির 300 আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত 50টি আসনে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জন্ম নিয়েই জন্মদাতার সাথে পাল্লা দিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন তিনি। বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে গোলাম পরওয়ার আরও বলেন, নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহু দূর যেতে হবে। কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেন, এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক। জামায়াত দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, পায়ে পা লাগিয়ে কারোর সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য জামায়াতের সেকেন্ড ইন কমান্ডার। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় তিনি এই অভিযোগ করেন। এর আগে সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন, প্রতীক নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। জামায়াতে ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। রাতের গভীর নীরবতা ভেঙে বসছিল আর্মি ক্যাম্পে একের পর এক বিস্ফোরণ। 2 ধাপে মোট 32টি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। রাতের সেনা অভিযানে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হচ্ছে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণও। সেনাবাহিনী জানায়, নাশকতাকারীদের ধরতে অভিযান চলবে। প্রথম ধাপে 18টি, পরের ধাপে 14টি। বিস্ফোরণ ঘটানো হলো 32টি ককটেল। বিস্ফোরণের গগনবিদারী শব্দে সবার পিলে চমকে উঠবার দশা।
বসিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত 3:15টায় ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। ককটেল সহ বেশ পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয় রাতের অভিযানে। সেনাবাহিনী জানায় এসব বিস্ফোরক তৈরি যারা করেছিল আটক করা হয়েছে তাদেরকেও। প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্লিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা জানান অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টারমাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না, হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। এর আগে সোমবার রাত 9:30টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা, পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে ককটেল ও তা তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন পালন করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে আপনাদের আরও খবরাখবর জানাতে চাই। আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় আমার সঙ্গে যোগ দিয়েছেন। বিজয়, শিক্ষকদের এই কর্মসূচি শুরু হয়েছে কি এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? শিক্ষকদের কর্মসূচিতে চলছে এবং টানা 10ম দিনের মতো তাদের এই যে কর্মসূচি, তাদের যে 3 দফা দাবি রয়েছে 20% বাড়ি ভাড়া বাড়ানো সহ 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% যে উৎসব ভাতা রয়েছে সেটি বাড়ানোর দাবিতে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু অসংখ্য শিক্ষক রয়েছেন যারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবি প্রতিদিনই জানাচ্ছেন এবং তারা কিন্তু আমরণ অনশন কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে শিক্ষকদের এই দাবির সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন সংহতি প্রকাশ করেছেন, পাশাপাশি আজকে এনসিপির যারা নেতা রয়েছে তাদের 11টা নাগাদ আসার কথা রয়েছে, তারাও সংহতি জানাবে, এর আগেও তারা জানিয়েছে। এছাড়াও গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিব এসেছিলেন, তিনিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেটি আবারও বলতে চাই আমি যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া বাড়ানোর দাবি এবং 1,500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা বাড়ানোর যে দাবি, সেই দাবিতেই কিন্তু তারা এই আমরণ অনশনটি যেটি রয়েছে সেটি কিন্তু তারা করছেন এবং টানা 10ম দিনের মতো কিন্তু তারা এই আন্দোলন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন এবং তারা যতদিন পর্যন্ত না আসলে তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই আমরণ অনশন চালিয়ে যাবে। বিজয়, আপনি থাকুন সেখানে, আবারও আপডেট জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। কেনাকাটায় রীতিমতো হরিলুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসি, কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে। সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। বাড়তি দামে কেনাকাটা নিয়ে শিক্ষা বোর্ডে তোলপাড় চললেও দায় নিচ্ছে না কেউই। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং এবাদতখানায় 2 টনের এই দুটি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে। কেনা দাম 2.5 লাখ টাকা। 3টি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের 10টি এসি কেনা হয়। এর মধ্যে 1.5 টনের 6টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন, আর 2 টনের 4টি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ। তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া। এরকম কোনো কিছু নেই। চৌধুরী এন্টারপ্রাইজ নামে এরকমও নেই। না, এখানের মধ্যে মার্কেট হক মার্কেট ইউনিটের মধ্যে কোনো এসির দোকান নেই। ভ্যাট ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে 12,26,000 টাকা। প্রতিটি 2 টনের এসি 1,25,000 ও 1.5 টনের এসি 1,19,000 টাকা দেখানো হয়েছে। চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম 58 থেকে 70,000 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড 10টি এসি কিনেছে বাজার দরের চেয়ে 5,78,000 টাকা বেশি দামে। একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে, এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস। বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে। অদ্ভুত একটা
প্রাইস দাম, যেটা কম বাংলাদেশের মার্কেটে নেই। এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে তৃতীয় জেনারেশনের ইন্টেল কোরাই 5-এর 5টি কম্পিউটার ও 40টি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড, কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই। এখন আমার শহরের ঠিকানায় অফিস আছে, বুঝছেন, ওইটা পটিয়া ঠিকানার ছিল, আমার একটা বাইয়ে দিছে আমার আছে। তবে এমন কিছু হয় না এখানে যে একেবারে বালুস কেলেঙ্কারি বাংলাদেশ হয়েছে, এরকম কিছু হয় না। প্রতিটি কম্পিউটার 70,000 ও প্রতিটি টোনার 3,500 টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড, অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম 25,000 এবং টোনারের দাম 2 থেকে 2,500 টাকা, অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে 4,90,000 টাকা বেশি দামে। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি, এটা হচ্ছে এক ধরনের দুর্নীতি হয়ে যাচ্ছে। এটা টোটালি পিসি বিলগুলো হচ্ছে কাস্টমার আপনার 22 থেকে 25,000 টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, জুলাইয়ে 5,000 টাকার স্ক্রু 8,300 টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 14 ধরনের ছোটখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় 5 লাখ টাকা। খাদ্যাদেশ এইটাতে যে দ্রব্যটা আসার আছে, এটা ঠিক মতো আসছে কিনা, এইটাই দাম দেখার জন্য ওখানে একটা আছে। বাড়তি দামে সরঞ্জাম কেনার দায় নিতে নারাজ বোর্ড চেয়ারম্যান। এইগুলা যাচাই বাছাই করার কাজ তো আমার না, এটার একটা কমিটি আছে, কমিটি দেখবেন। আমার কাজ হচ্ছে শুধুমাত্র পরীক্ষা শাখা থেকে স্যার আমাদের এই জিনিসটা লাগবে, ওকে, এটা ছাড়া আর কোনো প্রক্রিয়ার সাথে আমার তো সংশ্লিষ্টতা নাই। ঠিকাদারের যোগ সাজসে দুর্নীতির এসব অভিযোগ তদন্তের আহ্বান এই আইনজীবীর। দুর্নীতির একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা, এবং সেক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হয়তো শীর্ষস্থানে অবস্থান করবে, জ্ঞান অর্জনের পাশাপাশি তার চরিত্র গঠন করবে, সেই জায়গাটাই সবচেয়ে পৌঁছে দুর্গন্ধময় হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অমাবস্যার অন্ধকারকে ছাপিয়ে আলোর উৎসব শ্যামা পূজা বা কালী পূজা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জাগরণে হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেন দেবী কালীর আরাধনা। রাজধানী সহ সারা দেশের মন্দিরে মন্দিরে গভীর রাত পর্যন্ত চলে পূজার নানা আনুষ্ঠানিকতা। অমাবস্যার আধার ভেদ করে হাজারো প্রদীপের আলোয় আলোকিত ঢাকেশ্বরী মন্দির। দেবী কালীর আরাধনায় মুখরিত মন্দির প্রাঙ্গণ। আলোকবর্তিকা জ্বালিয়ে কিংবা প্রদীপ হাতে নিয়ে নারী পুরুষ সকলেই করেন প্রার্থনা। শখের স্মৃতি ধরে রাখার চেষ্টারও কমতি ছিল না। সন্ধ্যায় ভক্তরা শান্তির জলে ভাসিয়ে দেন প্রদীপের অনল, যেন শান্তির প্রত্যাশায় ভাসিয়ে দেয়া হলো সকল দুঃখ, গ্লানি আর হতাশার আগুন। এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে আমাদের শান্তি কামনার জন্য। শান্তির উপরে কষ্টকে ভাসায় দিয়া শান্তি নিয়ে আসছে, তাই শান্তির প্রার্থনা। প্রদীপ প্রজ্বলনের পরপরই সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পটকা ও আতশবাজি। মন্দিরের খোলা প্রাঙ্গণে গোল হয়ে সবাই উপভোগ করে ছেলে বুড়োদের এই আয়োজন। আলোক ঝলকানি আর বিকট শব্দের পটকা ফুটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। ছোটদের আনন্দ ছিল দেখার মতো, বাদ পড়েনি নারীরাও। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিচ্ছে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়েই এটা দেখাবার ব্যবস্থা করতেছি আর কি। ছোটবেলা থেকেই দেখে আসছি, এই জন্য ভালোই। মা হচ্ছে বছরের এই দিনটাতে আমাদের এইসব মজা করার পারমিশন দেন, তো অনেক মজা হচ্ছে, নিউ ইয়ারের মতো ফিল হচ্ছে। আমার ফ্রেন্ড হিন্দু, তার সাথে আসা হয়েছে এখানে, আর আমরা খুব এনজয় করতেছি। এই মন্দিরে আসছে, এরপর জগন্নাথ হলে যাব, তারপর রমনা কালী মন্দিরে যাব। এই আর সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে শক্তি ও শান্তির প্রতীক দেবী কালী। তিনি অশুভ শক্তি দূর করে আনেন আলো, জাগিয়ে তোলেন মানবতা বোধ। এদিন দিনভর উপোস করেন নারীরা। দেবীর কাছে একান্তই নিজের চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা ছিল সবার। সবার মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, এই জন্য মায়ের কাছে উপবাস রয়েছে। সব শান্তিতে থাকুক, এইটাই, সবাই আনন্দে কাটাক জীবন, এইটাই চাই। আমার মাকে সুস্থ করে দেয় আর যাতে আমার ফ্যামিলির সবাইকে অনেক ভালো রাখে। পুরো বাড়ি বা পুরো মন্দির আমরা আলোকিত করে তুলি প্রদীপ জ্বালানোর মাঝখানে, সব দুঃখ দুর্দশা যাতে দূর হয়ে যায়।
ভবিষ্যতে এই দেশে সকল সম্প্রদায় যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। রাত 10টা নাগাদ শুরু হয় মূল কালী পূজা। দেবী কালীর সন্তুষ্টিতে তার পদতলে রাখা হয় নানা পদের ফল, মিষ্টান্ন, পোশাক। মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানানো, বোধন ও আরাধনা করা হয় এই পূজায়। যথারীতি চক্ষুর দান করা হবে, হোম হবে এবং শেষে আরাত্রিকার পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। গভীর রাত পর্যন্ত চলে পূজা, তাই ভক্তদের আনাগোনায় মন্দির প্রাঙ্গণও থাকে মুখরিত। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। হেমন্তের শুরুতেই কুড়িগ্রামের চরাঞ্চল সহ পুরো জেলা জুড়ে পড়ছে ঘন কুয়াশা। শীতের প্রভাব কেমন পড়েছে কুড়িগ্রামে সেই খবর জানাবেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, শীতের তীব্রতা কেমন দেখলেন এবং এর প্রভাবই বা কতটুকু পড়েছে? স্যার, আপনি যেমনটি বলছিলেন, আসলে হেমন্তের শুরুতেই ঘন কুয়াশার দেখা মিলেছে, তবে শীতের প্রভাবটা খুব একটা পড়েনি কুড়িগ্রামে। আমরা জানি যে কুড়িগ্রামে 16টা নদ নদীর প্রায় 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে, তবে সেখানটায় যে আগাম যে শীতের যে ঠান্ডার প্রকোপটা সেটা কিন্তু এখন পর্যন্ত লক্ষণীয় নয়, কেননা দিনে এক ধরনের তাপমাত্রা এবং রাতে আর এক ধরনের তাপমাত্রা বিরাজ করছে এবং ভ্যাপসা গরমে এই অঞ্চলের মানুষ কিন্তু এখনো শীতের অনুভবটা পাচ্ছে না। তবে প্রত্যন্ত চরাঞ্চল এবং গ্রামগঞ্জে ভোর রাত থেকে কিছুটা শীতের অনুভূত হয় ঠান্ডাটা, আর এদিকে সকাল 7টা থেকে 8টার মধ্যেই সেই গরমটা আবার পুনরায় চলে আসে ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস সূত্রে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে 22 অক্টোবরের পর থেকে কুড়িগ্রামে কিছুটা ঠান্ডার প্রকোপ দেখা দিতে পারে। আর ইতিমধ্যে আমরা জানি যে আবহাওয়া এবং জলবায়ু যে পরিবর্তনের কারণে কুড়িগ্রামে যে তাপমাত্রা বিরাজ করছে তাতে রোগ ব্যাধির সংখ্যাটা বেড়ে গেছে। কুড়িগ্রামে শিশু এবং বৃদ্ধদের বিভিন্ন হাসপাতালে সর্দি, কাশি, ডায়রিয়া, জ্বর এরকম বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাটা বেড়েছে, এইরকমটা আমরা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই স্থান থেকেই 1 বছরের জন্য 1 কোটি 21 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ, যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট বালু নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত, কিন্তু 5 আগস্টের পর সব বদলে যায়। সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট, যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার। তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1 কোটি 21 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গাঙ্গে ভাঙ্গা নেগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। এই বোমা লাগাইয়া মাল লুড়া আমরা না করলে আমরা না উনি সাথে শুনে না ভাঙ্গা পরে গিয়া 2000 তো হুইদ হইতো এটা পার হার হয়েছে। দুদিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা পড়বো। দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। বাড়ি তো আসিন হিয়া ন, এখন যদি ভাঙ্গে গেছে গা তো ওখানে আর কই আইব, তখন যদি গোটাতে মাতি আইয়াতে তা আমরা কই যাইম, আমরা তো আর জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, ভিট বালু উত্তোলনের অনুমতি নিয়ে তোলা হচ্ছে সিলিকন বালু। শর্ত ভেঙে বিক্রি হচ্ছে রাতের আঁধারে। বেঁধে দেয়া পরিমাণের চেয়েও বেশি বালু তুলে নেয়ার শঙ্কা পরিবেশ কর্মীদের। ধোপাজান নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যে অবৈধ প্রক্রিয়ায়, ইতিমধ্যে সরকার একটি অনুমোদন দিয়েছে যে 1 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হবে এই ধোপাজান নদী থেকে,
কিন্তু আমরা আশঙ্কা করছি তারও বেশি এখান থেকে লুট করা হবে। এলাকাবাসীর সাথে আমরাও একটা শঙ্কায় আছি যে এখানে বড় ধরনের একটা লুটপাট হবে, পরিবেশ এবং প্রতিবেশের একটা বিপর্যয় নেমে আসবে এলাকাতে। সিলেট এবং ঢাকার হাইওয়ে আশেপাশে কিন্তু অনেক নদী আছে, সেখানে কিন্তু বিট বালু আছে। এখান থেকে না তুলে এই দুবাজান থেকে কেন বিট বালু নামে এই সিলিকনটা তুলে নেওয়া হচ্ছে? সিলিকন বালু তোলার কথা স্বীকার করলেন উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরাই, তবে অস্বীকার করেন অনুমতি প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। মাটি নিতে গিয়ে, বিটাবালি নিতে গিয়ে ডেজারে নিতে হচ্ছে, যেহেতু এখানে পানি বেশি। ওই হিসাবে দেখা গেল 5-10 মিনিট আসতেই পারে এটা সিলেকশন, আবার মাটি আসতেছে। আমরা বিট বালির উত্তোলনের অনুমোদন দিয়েছি, যেটা জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কাজ করার জন্য। দেখা আমাদের সিলিকন বালু হচ্ছে, আমি তো নিজে ভিজিট করি, আমরা তো দেখি নাই যে সিলিকন বালু উত্তোলন করা হচ্ছে। BIWT এর এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠনগুলো। সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সাড়া মেলেনি বলে জানালেন জেলা প্রশাসক। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। চলতি নদীর উপর নির্ভরশীল 15টি গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ। নদী থেকে বালু তোলায় বিলীনের সংখ্যায় বসতভিটে, ফসলি জমি ও বাঁধ, মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম ও শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করছে সরকার। তবে বর্তমান বাজার দরের চেয়ে অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েকগুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য অধিগ্রহণ করা ভূমির নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 4 লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি। প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। তবে জমির মালিকদের অভিযোগ, চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার। এতে হতাশ ভূমি মালিকরা। 20 থেকে 21 লক্ষ টাকা বিক্রি হয়, এটার মানে অজস্র দলিল আছে, ডান বামে যে বিক্রি হচ্ছে, তার মানে আমরাও তো এর ভিতরে। যখন আমাদেরকে দেওয়া হচ্ছে তবে 3-4 ভাগের 1 ভাগ 5 লক্ষ টাকা। মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও 3 গুণ দেওয়ার কথা বলে 3 গুণ আরও কম দেওয়ার যে পায়তারানা এবং পরিকল্পনা, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য 8 ধারা নোটিশ দিয়েছে, কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। অ্যাপ্লিকেশন দাখিল করছি যাতে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি কিছুদিন পূর্বে 8 নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয়নি। ছোট ছোট জায়গা যারা অবস্থান করছেন 100-200 জায়গা, এরা আসলে রাস্তার নামে জীব। কারো 100 বছরের, কারো 200 বছরের পুরাতন, সেই স্মৃতিটুকুরা দিয়ে দিবে স্বইচ্ছায়, হাসি মুখে। আমরা অতীতেও দিয়েছি, বর্তমানেও দিতে আমরা প্রস্তুত, কিন্তু আমাদের ন্যায্য দাবিটুকু থেকে তো আমরা বঞ্চিত হতে পারি না। জেলা প্রশাসক জানান, সাব রেজিস্ট্রার অফিস অধিগ্রহণকৃত এলাকায় সাম্প্রতিক সময়ে জমির রেজিস্ট্রি দলিলগুলো পর্যালোচনার পর মূল্য নির্ধারণ করে। রাজস্ব ফাঁকি দিয়ে ব্রাহ্মণ গ্রাম আর শেরপুর মৌজার লোকজন কম মূল্যে দলিল রেজিস্ট্রি করায় এমন হতে পারে বলেও মনে করেন তিনি। ওখানে যে রেট ধরা হয়েছে সেই রেটের আপত্তি নিয়ে ওখানকার সাধারণ মানুষ একটা আপত্তি দিছে। আমাদের এখানে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমরা এখানে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিয়েছি। তিনি সরেজমিনে দেখে প্রতিবেদন দেবেন, আমরা প্রতিবেদনটা দেখব, দেখে পরবর্তী করণীয় কি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। 98 জন ভূমি মালিক সহ ভূমির সুবিধাভোগী ব্যবসায়ী হচ্ছেন প্রায় 300 জন। ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা এসব মানুষ নেমেছেন আন্দোলনে। সম্প্রতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
ভোলার মেঘনা আর তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। দেখে আসতে চাই সেখানকার কার্যক্রম। খবরাখবর জানবো সহকর্মী জুয়েল সাহা বিকাশের কাছ থেকে। বিকাশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ কি কি পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো মা ইলিশ জব্দ করা হয়েছে কি? আপনি যেমনটি বলছিলেন, মা ইলিশ নিষেধাজ্ঞার কিন্তু আজ 18তম দিন চলছে, অর্থাৎ 25 তারিখ রাত 12টার পর থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হবে এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়মিত তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে প্রায় শতাধিকের অধিক জেলে কিন্তু এই 18 দিনে আটক হয়েছে এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়েছে এবং জাল জব্দ করা হয়েছে, নৌকা ট্রলারও কিন্তু জব্দ করা হয়েছে। এছাড়াও এই যে কার্যক্রমের কিন্তু 25 তারিখ রাত 12টার পর থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে এবং নিষেধাজ্ঞার যেহেতু আর মাত্র 4 দিন রয়েছে সেই কারণে কিন্তু জেলেরা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং মেঘনার যে পাড়ে কিন্তু আমরা রয়েছি সেই পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের যে মাছ শিকারের যে উপকরণগুলো রয়েছে, জাল, নৌকা এবং ট্রলার, সেগুলো কিন্তু তারা প্রস্তুত করছে এবং তারা কিন্তু শেষ সময়ের মতো কিন্তু তাদের যে জালগুলো রয়েছে জালগুলো মেরামতের কাজ কিন্তু গুছিয়ে এবং মেরামতের কাজ কিন্তু তারা করছেন। আমরা কিন্তু জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বছর কিন্তু তাদের যে ভরা মৌসুম ছিল এটি কিন্তু তাদের জন্য খুবই একটা খারাপ সময় গিয়েছে এবং কারণ ভরা মৌসুমের সময় কিন্তু তারা নদীতে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করতে পারেনি, যার কারণে এই নিষেধাজ্ঞাটা তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়েছে এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু জেলেদেরকে খাদ্য সহায়তার কিন্তু দেওয়া হয়েছিল এবং জেলার যে নিবন্ধন কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি, সেটিও কিন্তু এখনো চলমান রয়েছে। বেশ কিছু ইউনিয়ন রয়েছে যেগুলোতে এখনো কিন্তু সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। তো এছাড়াও আমরা যেমনটা যে এই বছর মা ইলিশ রক্ষার যে অভিযান সেটি কিন্তু তারা। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আবারও দরপতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। প্রায় 1.5 মাসের টানা পতনে সূচক 600 পয়েন্ট কমে আবারও নেমে এসেছে 5000 পয়েন্টের ঘরে। কমেছে সূচক ও বাজার মূলধন। টানা পতনের চরম ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা। বলছেন নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন নীতির পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে। আর সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে হস্তক্ষেপের কারণে আতঙ্কিত বড় বিনিয়োগকারীরা। অনেকেই হাত গুটিয়ে নিচ্ছে বলেও মনে করেন তারা, যদিও হস্তক্ষেপের বিষয়টি মানতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। টানা পতনের পর জুনের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দেশের পুঁজিবাজার। এতে আশাবাদী হয়ে উঠেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। নতুন করে বিনিয়োগও শুরু করেছিলেন অনেকে, কিন্তু সেটি আর স্থায়ী হয়নি। গেল মাস থেকে আবারও শুরু হয় দরপতন। 1.5 মাসের টানা পতনে সূচক কমেছে 600 পয়েন্টের মতো। সাধারণ মূল্য সূচক আবারও নেমে এসেছে 5000 পয়েন্টের ঘরে। প্রায় 1,500 কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে 400 কোটি টাকার ঘরে। এ সময় বাজার মূলধন কমেছে 40,000 কোটি টাকারও বেশি। টানা পতনে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। এসইসির নিত্য নতুন সিদ্ধান্ত, ডিএসসির চেয়ারম্যানের বক্তব্য এবং এনবিআর এর চিঠি, এই তিনটা হচ্ছে বাজার পড়ে যাওয়ার মূল কারণ। আসলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আতঙ্কিত হই মার্কেটের পরিস্থিতির কারণে। কারণ দেখা গেছে যে 3 মাসে আমাদের যা আয় হয়েছিল 3 দিনেই এগুলো চলে যাচ্ছে। স্পেকুলেশন ইজ দ্য পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আপনার এখানে আসছেন যে আমি এফডিআর বিনিয়োগ করব না, এখানে টাকা বিনিয়োগ করব, দাম বাড়বে, সেটা বিক্রি করে দিয়ে চলে যাব, আপনি নিয়ে যাবেন, এটা তো আপনার সুযোগ আছে। এটা আইন কানুনের ভিতরে যখন আমরা গণ্ডিতে আটকে যাই তখন তো আর বিনিয়োগ করার মতো অবস্থা থাকে না। সংশ্লিষ্টরা বলছেন অর্থনীতির প্রতিটি সূচক আগের চেয়ে কিছুটা ভালো, কিন্তু তার কোনো প্রতিফলন নেই পুঁজিবাজারে। উল্টো টানা পতনে তলানিতে নামছে শেয়ারের দাম। নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে লেনদেনে। বড় বিনিয়োগকারীরা শেয়ার বেচাকেনা করছে, তাদেরকে আবার চিঠি দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যাঁ, এগুলো একটা মার্কেটে প্যানিক সৃষ্টি করছে। তো বাজারকে বাজারের গতিতে চলতে দেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই বাজারে কোনো ধরনের হস্তক্ষেপ অথবা কোনো ধরনের বিরূপ
প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরকম কোনো কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। যত ইন্টারফেয়ার হবে বাজার তত ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখেন যে গত কিছুদিন শুধুমাত্র এগুলো নিয়েও কিন্তু আমরা বলেছি যে আনঅথরাইজড বা আনডিউ কোনো ইন্টারফেয়ারেন্স ছিল না বিধায় বাজার আপনার এরকম একটা ভালো দিকে যাচ্ছিল বা সুন্দর বাজার দেখতে পাচ্ছিলাম। আবার যখন এটি শুরু হয়েছে আবার বাজার আতঙ্কিত হয়েছে। এটি আসলে এই ইন্টারফেয়ারেন্স থেকে আসলে বেরোয় আসতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে পুঁজিবাজারে তাদের কোনো হস্তক্ষেপ নেই, তবে কারসাজির মাধ্যমে কেউ শেয়ারের দাম নিয়ন্ত্রণ করছে কিনা সেটি তদারকি করা হচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের বাজারকে ইন্টারফেয়ার যেটা করা সেটা কখনোই করছে না। আমরা আগেই বলেছি শুধুমাত্র সার্ভিল্যান্স করে যাচ্ছে, কারণ বাজারে লেভেল প্লেয়িং করতে হলে যে সার্ভিল্যান্সটা দরকার, যে ইনকোয়ারি ইনভেস্টিগেশন দরকার, সেটাই। সাধারণ বিনিয়োগকারীদের এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বা অন্য চিন্তা করারও দরকার নাই। গুজবে কান না দিয়ে কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল। আবারও নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে সেনারা। দুটি পৃথক হামলায় নিহত হয়েছে কমপক্ষে 4 জন। গাজা সিটির আল-শাফ এলাকায় নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির পথে যাচ্ছিলেন তারা। পথেই হত্যা করা হয় তাদের। ইসরায়েলের দাবি সেনাদের নিরাপত্তায় হুমকি তৈরি করেছিল ও ফিলিস্তিনিরা সতর্ক করার পরও ইয়েলো লাইন অতিক্রম করায় ছোড়া হয়েছে গুলি। এই নিয়ে যুদ্ধবিরতি চুক্তির 10 দিনের মধ্যে 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সর্বোচ্চ 42 জন প্রাণহানির শিকার হয় রোববার। গাজায় যুদ্ধবিরতির পরও মিলছে না জীবনের নিশ্চয়তা। একদিকে ইসরায়েলের হামলা, অপরদিকে বিভিন্ন সংক্রামক ব্যাধি কেড়ে নিচ্ছে নিরীহ গাজাবাসীদের জীবন। এখনো আহত প্রায় 1,70,000 মানুষ। তবে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে হাতে গোনা কয়েকটি হাসপাতালই অক্ষত আছে পুরো উপত্যকায়। রোগীদের অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। যুদ্ধবিরতির নামে যেন প্রহসন চলছে গাজা উপত্যকায়। এখনও প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ গাজাবাসী। বোমা আর বুলেট থেকে বাঁচলেও যেন মিলছে না জীবনের নিশ্চয়তা। ভেঙে পড়া বিভিন্ন স্থাপনা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস, যা দূষিত করছে বাতাস, মাটি এবং ভূগর্ভস্থ পানি। মশা, মাছি আর ইঁদুরের বংশবিস্তারের জায়গায় পরিণত হয়েছে বিস্তীর্ণ এই মৃত্যুপুরী। এরই মাঝে তাঁবু টানিয়ে বাস করতে বাধ্য হচ্ছে গাজাবাসী। দূষিত পানি পান আর মশা মাছির কামড়ে ছড়াচ্ছে বিভিন্ন সংক্রামক ব্যাধি। এদিকে 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। অল্প কিছু হাসপাতাল অবশিষ্ট থাকলেও তাতে নেই তিল ধারণের ঠাঁই, নেই পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। আশপাশের ফার্মেসিতেও ওষুধ পাওয়া যাচ্ছে না। ত্রাণ হিসেবে পাঠানো জরুরি ওষুধ সরবরাহকেও বাধাগ্রস্ত করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ধুকে ধুকে মৃত্যু ছাড়া আর কোনো উপায়ই যেন খোলা নেই এই হতভাগ্যদের। সকাল 8টা থেকে এখানে আছি। চিকিৎসকের কাছে কয়েকবার গিয়ে ফিরে এসেছি। রোগীদের সংখ্যা এত বেশি যে জায়গা পাচ্ছি না। ফার্মেসিগুলোতেও কোনো ওষুধ পাচ্ছি না। আমরা সত্যি ভীষণ কষ্টে আছি। আমার স্ত্রী, মা এবং 2 মেয়ে আগেই নিহত হয়েছে। এখন বেঁচে আছে আমার এই ছোট মেয়ে। ও গুরুতর অসুস্থ, কিন্তু এখানে কোনো চিকিৎসা নেই চিকিৎসা সামগ্রীও। মাছি আর মশা সর্বত্র, এমনকি একটি গদিও পাইনি। বাইরে থেকে এনে ব্যবহার করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2 বছরের ইসরায়েলি হামলায় প্রায় 1,70,000 মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে 42,000ই আর কখনো ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।